আসসালামু আলাইকুম। ডে 3 শেষ হলো, ডে 5-এ কি যাওয়া লাগবে? এই টেস্টে মোটেও না। বাংলাদেশের যে ব্যাটিং হাল, বাংলাদেশের যে ব্যাটিং অবস্থা, এতে ডে 5-এ যাওয়ার কোনো চান্স নেই। কালকে এই টেস্টের রেজাল্ট হচ্ছে এবং রেজাল্টটা কি বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারতেছে, নাকি বাংলাদেশ তাদের রানটা টপকে বাংলাদেশ অন্তত কিছু রান টার্গেট দিতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের প্লেয়ারদের যে হতশ্রী ব্যাটিং এবং টপ অর্ডারের যে আবারও ক্লপস, সেটা আবারও চোখে ফুটে উঠলো। বাংলাদেশ দল এখন হারের একেবারে কিনারায় এবং শ্রীলঙ্কার বোলাররা বাংলাদেশের ব্যাটারদের দুই ইনিংসেই একবারে নাস্তানাবুদ করে ছেড়ে, এবং প্রথম ইনিংসে শ্রীলঙ্কা তাদের 458 রান যে করলো আজকে, সেটাই দুই ইনিংস মিলে বাংলাদেশ করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আমি তো মনে করেছিলাম যে শ্রীলঙ্কা মেবি 500+ রান করবে। যাই হোক, তাইজুল ইসলাম 5 উইকেট নিয়ে অন্তত 458-র ভিতরে তাদেরকে আটকিয়েছে, কিন্তু আটকালে কি হবে? শ্রীলঙ্কার আর দ্বিতীয় ইনিংস মনে হয় না যে ব্যাট করা লাগে। এক ইনিংসে তারা কাজ সেরে ফেলেছেন এবং দুই ইনিংস মিলেও বাংলাদেশ এই 458 রান করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কালকে লিটন কুমার দাস আছেন অপরাজিত এবং 9 আছেন, কিন্তু কি হবে? বাংলাদেশের তো অলরেডি 6টা ব্যাটসম্যান আউট হয়ে গেছে, মাত্র 115 রান করতে পেরেছে। দেখুন, বাংলাদেশের ব্যাটসম্যানদের নাজেহাল অবস্থা চলতেই আছে। এই নাজেহাল এটা শেষ হচ্ছেই না। গত প্রথম টেস্টে বাংলাদেশ ভালো খেলেছে, হ্যাঁ অবশ্যই ভালো বলতে হবে, তারা ভালো খেলেছে, টপ অর্ডার রান পেয়েছে এবং আমরা টেস্ট ম্যাচটা ড্র করেছি, যেখানে আমরা আরো একটু ভালো করতে পারতাম। প্রথম টেস্টটা সেখানে আমরা ড্র করেছি, আমরা জেতার জন্য লড়তে পারতাম, কিন্তু দ্বিতীয় টেস্টে এসে কি হলো? সেই আগের ধারাবাহিকতা ফিরে এসেছে। আমাদের ওপেনিং ব্যাটসম্যান এনামূলক বিজয় 2 টেস্ট মিলিয়ে হয়তো 30 রানও করতে পারেনি। 2 টেস্টে মিলে 4 ইনিংসে 30 রানও করতে পারেনি সে কিনা টেস্টের ওপেনিং ব্যাটসম্যান। যাই হোক, তার কেরিয়ার আমি মনে করতেছি যে একবার শেষ পর্যায়ে, এবং হয়তোবা তিনি এবার বাদ পড়লে আর তার দলে ঢোকার কোনো চান্স নেই, কারণ অন্যান্য ব্যাটারদেরও সুযোগ পাবে, তার সুযোগটা পুনরায় আসবে বলে আমার কাছে মনে হয় না। এবং আরেক ব্যাটসম্যান সাদমান ইসলাম, তিনি প্রথম ইনিংসে মোটামুটি ভালো খেললেও দ্বিতীয় ইনিংসে তিনিও ব্যর্থ। এরপরে আমাদের ক্যাপ্টেন আগের টেস্টে 2 টেস্টে 100 করেছিল, ভাবা হচ্ছিল যে নাজমুল হোসেন শান্ত আবারও পুনরায় তার ফর্ম ফিরে পেয়েছে। দ্বিতীয় টেস্টে 2 ইনিংসে তিনি মোটেও ভালো করতে পারেনি, এবং মমিনুল হক তিনিও ওই 20-30 রানের ভিতরে আটকে যাচ্ছেন এবং হিতু হয়ে আউট হয়ে যাচ্ছেন, একবারে খুবই খারাপ ভাবে আউট হয়ে যাচ্ছেন। এটা খুবই দৃষ্টিকটু। এবং মুশফিকুর রহিম সিনিয়র ক্যাম্পেনার, আগের টেস্টটা খুবই দুর্দান্ত খেলেছেন এবং এই টেস্টেও তিনি মোটামুটি ধরে খেলার চেষ্টা করেছেন, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন। এবং লিটন কুমার দাসও তেমন ভালো করতে পারেনি এই টেস্টে, অন্তত মানে বাংলাদেশের ব্যাটসম্যানের ভিতর কেউই ভালো করতে পারেনি। গত টেস্টে সবাই মোটামুটি ভালো খেলেছিল একমাত্র এনামূলক বিজয় ছাড়া, কিন্তু এই টেস্টে তেমন কেউই ভালো করতে পারেনি। এই জন্য আমরা এই টেস্টটা ইনিংস ব্যবধানে হারতেছি এবং এই টেস্টটা আমাদের চরম মাপের ব্যাটিং ভোগান্তি এই টেস্টে দেখা গিয়েছে। এবং এই ব্যাটিং লাইন আপটা আমাদের এখন প্রবলেম নেই, এই ব্যাটিং লাইন আপটা প্রবলেম বিগত কয়েক বছর ধরে। WTC টেস্ট চ্যাম্পিয়নশিপের যে শ্রীলঙ্কার মাধ্যমে যে আমাদের এই 2টা টেস্ট দিয়ে যে শুরু হলো, সেখানে আমরা একটা প্রথম টেস্ট ড্র করেছি, কিন্তু এই টেস্টটা হেরে আমরা আবারও প্রমাণ করলাম যে আমরা ওই 8, 9, 10 এই ভিতরে থাকার মতো দল, আমরা এর থেকে ভালো দল আমরা হয়ে উঠতে পারিনি। টেস্টের 25 বছর পূর্তিতে আমরা এখনো টেস্টের ভালো মাপের দল হয়ে উঠতে পারিনি এবং আমরা 25টা টেস্ট ম্যাচও জিততে পারিনি। টেস্টের 25 বছরে আমরা 25টা টেস্ট ম্যাচও জিততে পারেনি, 23টা টেস্ট ম্যাচ আমরা জিতেছি মাত্র। তো তাতে করে বোঝা যাচ্ছে যে আমাদের কতটা নাজেহাল অবস্থা, কতটা করুণ অবস্থা, কতটা খারাপ অবস্থা। শ্রীলঙ্কার মাটিতে অন্তত আমি ভেবেছিলাম যে আমরা প্রথম টেস্টটা যেভাবে ডমিনেট করেছি, দ্বিতীয় টেস্টটা আমরা সেভাবে ডমিনেট করে জিততে না পারলেও আমরা অন্তত এই টেস্টটা ড্র করব এবং সুন্দরভাবে টেস্ট ম্যাচটা শেষ করব, কিন্তু হইল না। এবং এই টেস্টে আমরা হারতেছি এবং কালকে দিনের শুরুতেই হারতেছি, এটা নিশ্চিত। এবং লাঞ্চ বিরতিতে যাওয়ার লাগবে কিনা সেটাও একটা কনফিউশন। তার আগের থেকে আমরা টেস্ট ম্যাচটা হয়তো হেরে যাচ্ছি 1-0 ব্যবধানে। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন, আমার সাথে একমত হলে জানাবেন। ধন্যবাদ সবাইকে।